আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই। মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৪৪ জনের মৃত্যু, বহুতল ভবন ধসে নিখোঁজ প্রায় ১০০ জন। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলের ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermix. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার কথা জানান শি জিনপিং। ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক কারিগরি সহায়তা বিষয়ক একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনা প্রতিনিধি দল আগে থেকেই প্রস্তুত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে। সকালে বাংলাদেশ চীনের পতাকাবাহী গাড়িতে আসেন অধ্যাপক ইউনূস। তাঁকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট জিনপিংকে মনে করিয়ে দেন চীনে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। অধ্যাপক ইউনূসের এমন প্রস্তাবে শি জিনপিং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। জিনপিং বলেন, অবশ্যই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে চীনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে যোগাযোগের সুযোগ অবারিত। পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করা প্রতিষ্ঠান চীনের কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এছাড়াও চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে কমপক্ষে ১৪৪ জন নিহত এবং ৭ শতাধিক আহত হয়েছেন। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে থাইল্যান্ডের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে ৮০ জন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬ রাজ্য ও থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর বান্দালয় থেকে ১৭.২ কিলোমিটার দূরের সাগাইং শহরে। ভূমিকম্পে মিয়ানমারের
ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ৯১ বছরের আভা সেতু ধসে পড়েছে মিয়ানমারের বহু ভবন, রাস্তাঘাট ও ধর্মীয় উপাসনালয়। এছাড়াও ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন, লাওস সহ পার্শ্ববর্তী দেশ। ভয়াবহ এ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। প্রায় ২ যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার নড়াইলে দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে উপহার সামগ্রী তুলে দেয় ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুধীজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে। আমরা গরিব মানুষ, কিনে খেতে পারি না, অভাব অভিযোগ, মা বোনেরা সবাই নিয়ে, বাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো শান্তিতে। আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন, তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই। ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয়। ঈদের একদিন আগেও দেয়, কোনোবার 5 দিন আগে দেয়। এবারে যে আগে দিচ্ছে আরও সুবিধা হবে। ঈদ উপলক্ষে রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে, এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি। জাল্লা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমরা 2 দিন খাইয়ে রোজা রাখতে পারিছি, থাকতে পারিছি। এই জন্য আমরা খুব খুশি। ত্রাণটা দিচ্ছেন, এটা হলো পারিবারিক বাঁচার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি এতে আমরা খুশি আছি। অনাহারে অর্ধাহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা। অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো। তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই যে ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের পাশাপাশি আরও বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি। নড়াইল জেলায় 200 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। সংবাদ রিপোর্ট জেনেছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি হামলায় আরও 14 ফিলিস্তিনি নিহত। লিবিয়ার উপশহর হাদাত খালি করে দিতে তেল আবিবের নির্দেশ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর হামলায় 40 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় 7 জন নিহত হন। এর ফলে গত 24 ঘন্টায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40 ছাড়িয়েছে। এবারে কৃষি সংবাদ। শ্রমিকের পেছনে মোটা অঙ্কের টাকা খরচের কারণে আলু উৎপাদনের ব্যয় বেড়ে যায়। এই জন্য আলু উৎপাদনে কৃষক দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এবারই জেলায় প্রথম আলু তোলার যন্ত্র পেয়ে আশার আলো দেখছেন কৃষক। 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব এই যন্ত্রের সাহায্যে। প্রকৃতি সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার ৩ ইউনিয়নের জনসাধারণ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের কারণে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ ভেঙে আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের অংশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীর বাঁধ ভেঙে বেশ কিছু বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে বারবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডকে জানালেও প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে উল্টো নতুনভাবে বালুমহাল ইজারা দেয়া হচ্ছে। জীবন জীবিকা রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ ইজারা বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন ভাঙনের শিকার নদী তীরবর্তী বাসিন্দারা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত এক বছরে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় দেশের ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বাজুস জানায়, দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে ঈদকে কেন্দ্র করে চুরি ও ডাকাতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর যা থাকছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। লম্বা সময়ের জন্য পূর্ণ বিশ্রামে থাকতে চিকিৎসকদের পরামর্শ। এবারে খেলার খবর। হার্টে রিং পরানো 4 দিনের মাথায় অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। দুপুরে এভারকেয়ার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান তামিম। সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার আগে দুবার হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটের এই মহাতারকা। ওদিন তার হার্টে রিং পরানো হয়, এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে বিপদমুক্ত হয়েছেন তিনি। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই। মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 144 জনের মৃত্যু, বহুতল ভবন ধসে নিখোঁজ প্রায় 100 জন। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলের ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।